ক্লাস 9-এর অধ্যায় 17-এ রয়েছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই উপপাদ্য চ্যাপ্টারটির আজকের পাঠ হলো গিয়ে আজকে যে উপপাদ্যটি করাবো সেটি হলো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে আগে জানতে হবে সমবিন্দু সরলরেখা বলতে কি বোঝায়। যদি দুই বা তার বেশি সরলরেখার একটি সাধারণ বিন্দু থাকে, অর্থাৎ দুই বা তার বেশি সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে সেই সরলরেখাগুলোকে বলা হবে সমবিন্দু সরলরেখা। এখানটা মনে রাখবে, সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। বিন্দুটিকে, এই নির্দিষ্ট বিন্দুটিকে কিন্তু আমরা সমবিন্দু বলবো না, এই সরলরেখাগুলোকে বলা হবে সমবিন্দু সরলরেখা। এবারে উপপাদ্যে চলে আসি। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে আগে জানতে হবে লম্ব সমদ্বিখণ্ডক, বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়। ধরা যাক, আগে জেনে নেই লম্ব সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়। ধরা যাক এবিসি একটা ত্রিভুজ। এবারে বিসি বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক আমি একটা অঙ্কন করলাম। সাপোজ ধরো লম্ব সমদ্বিখণ্ডকটার নাম দিয়ে দিলাম ডিই। তাহলে এটাও, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক ডি বলতে বোঝাবে ডিও বা ডি অবশ্যই পারপেন্ডিকুলার টু বিসি হতে হবে এবং ও হতে হবে বিসি বাহুর মধ্যবিন্দু, ও বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডকের অর্থ কি? ডি অবশ্যই পারপেন্ডিকুলার টু বিসি, ডি বা ডিও যাই লেখো না কেন, ডি অবশ্যই পারপেন্ডিকুলার টু বিসি এবং ও কি হবে বিসি এর মধ্যবিন্দু। তার মানে লম্ব প্লাস কি করবে, সমদ্বিখণ্ডিত করবে এই বিসি বাহুটিকে। তাহলে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু প্রমাণ করতে গেলে ফার্স্টে চিত্রটা কেমন হবে দেখে নিই। ধরা যাক এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই ও এসি বাহুর মধ্যবিন্দু এফ। আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে কি কি ধরলাম? এই ত্রিভুজ এবিসি এর ডি এবি এর মধ্যবিন্দু, ই বিসি এর মধ্যবিন্দু আর এফ এসি এর মধ্যবিন্দু। আর ধরে নিচ্ছি এই বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ডি, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ডিও আর বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ইও। অর্থাৎ এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। কি করলাম? এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ডি বিন্দু দিয়ে যে লম্ব সমদ্বিখণ্ডকটা অঙ্কন করলাম, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ও বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার ওএফ কি করে দিব? যুক্ত করে দিব। ওএফ কি করলাম? যুক্ত করে দিলাম। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? ওএফ পারপেন্ডিকুলার টু এসি, ওএফ পারপেন্ডিকুলার এসি। তাহলে আমি এটা কি করে প্রমাণ করছি? অ্যাকচুয়ালি এবি ও বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ধরে নিয়েছি ও বিন্দুতে মিলিত হয়েছে, আর এফ আগেই ধরে নিয়েছি এসি এর মধ্যবিন্দু। এবার যদি ও এফ দেখাতে পারি এসি এর উপরে লম্ব, তাহলেই ও এফটা কি হবে? এসি এর লম্ব সমদ্বিখণ্ডক, কারণ এফটা এবি এসি এর মধ্যবিন্দু অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে, ও এফ এসি কে সমদ্বিখণ্ডিত করেছে। এবার যদি প্রমাণ করে দিতে পারি ও এফ পারপেন্ডিকুলার টু এসি, তাহলে ওএফ হয়ে যাবে কি? এসি এর লম্ব সমদ্বিখণ্ডক এবং এই তিনটি বাহুর, ত্রিভুজ এবিসি এর এবি বিসি ও সি এই তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে কি বিন্দুতে ছেদ করবে? ও বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতেই কিন্তু ছেদ করছে লম্ব সমদ্বিখণ্ডকগুলি। এবারে প্রমাণ করার জন্য অঙ্কন করে নিব। অঙ্কন কি করব? এও যুক্ত করে দিব, এও
এও যুক্ত করব, এও বিও আর সিও কি করে দেব, যুক্ত করে দেব। এও বিও সিও যুক্ত করে দিলাম। এবারে প্রমাণে চলে আসি। প্রমাণ কি? দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি, দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি লক্ষ্য করা যায়? ওডি সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু, আর ডি এবি এর মধ্যবিন্দু ধরেছিলাম, তাহলে এডি ইকুয়াল টু কি হয়ে যাবে, বিডি। এবং আরো ধরে নিয়েছিলাম ওডি কি, এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে লম্ব ওডি লম্ব, তাহলে অ্যাঙ্গেল এডিও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিও। এরা কি এক সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। এবারে এখান থেকে আমরা চলে আসতে পারি ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি। এই তিনটা শর্ত অ্যাপ্লাই করে আমরা বলে দিতে পারি ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি। এবারে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই আমরা বলতে পারি এও ইকুয়াল টু বিও, এটা আমরা বলতে পারি। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তাই বলতে পারি এও ইকুয়াল টু বিও। অনুরূপভাবে দেখাতে পারি একই রকম ভাবে ত্রিভুজ বিওই সর্বসম ত্রিভুজ সিওই। বিওই আর সিওই ত্রিভুজ দুটো কি সর্বসম। তাহলে এইখানে সর্বসমতার থেকে আমরা চলে আসতে পারি বিও ইকুয়াল টু, এই সর্বসমতার থেকে আমি কি অ্যাপ্লাই করতে পারি, বিও ইকুয়াল টু ওসি। তাহলে এর আগে দেখলাম এও ইকুয়াল টু বিও, এর আগে দেখলাম এও ইকুয়াল টু বিও, আবার এখানে দেখছি বিও ইকুয়াল টু ওসি। তাহলে আলটিমেটলি এখান থেকে কি আসে, এও ইকুয়াল টু ওসি, এও ইকুয়াল টু ওসি আসছে আলটিমেটলি। এবারে বাকি পড়ে রয়েছে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ বাকি পড়ে রয়েছে। কি কি ত্রিভুজ? ত্রিভুজ এওএফ ও ত্রিভুজ সিওএফ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি পাই, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এও ইকুয়াল টু ওসি প্রমাণ করলাম আমরা, একটু আগে প্রমাণ করলাম এও ইকুয়াল টু ওসি। আবার ওএফটা কি সাধারণ বাহু, ওএফ সাধারণ বাহু। আবার এর আগে ধরেছিলাম এফ এসি এর মধ্যবিন্দু, প্রথমে ধরে নিয়েছিলাম এফ এসি এর মধ্যবিন্দু, তাহলে এফ ইকুয়াল টু এফসি। তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া থেকে আমরা বলে দিতে পারি ত্রিভুজ এওএফ সর্বসম ত্রিভুজ সিওএফ। যেহেতু এরা সর্বসম, তাই বলে দিতে পারি অ্যাঙ্গেল এএফও ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএফও। অর্থাৎ অ্যাঙ্গেল এএফ মানে কি, এই কোণটা এএফও আর সিএফও, এই কোণ দুটো কি সমান। সর্বসমতা থেকে আমরা এটা বলতে পারছি। তাহলে দেখো একটা সরলরেখার উপরে আরেকটি সরলরেখার দণ্ডায়মান হয় যে সন্নিহিত কোণ দুটো উৎপন্ন হলো, সেই কোণ দুটোর মান হলো কি সমান। অর্থাৎ ধরো এটা যদি একটা সরলরেখা ধরি আর এটা যদি একটা সরলরেখা ধরি, এই দুটো সরলরেখা পরস্পরের উপর দণ্ডমান হয়, এখানে যে দুটো কোণ উৎপন্ন হলো, এই দুটো কোণ কি দেখছি আমি, সমান দেখছি। তাহলে সমান কখন হবে, যদি এই সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব হয়। লম্ব না হলে কিন্তু সন্নিহিত কোণ দুটো সমান হবে না। যদি এরকম হয়, এরকম ভাবে থাকে সরলরেখাটা, তাহলে এই সরলরেখাটা যদি এই সরলরেখার উপরে এই বাঁকা ভাবে থাকে, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হচ্ছে না। আবার যদি এই সরলরেখাটা এই সরলরেখার উপরে এইভাবে থাকে, তাহলেও দেখতে পাচ্ছ এই কোণটা সমান হচ্ছে না। একমাত্র যদি পরস্পর লম্বভাবে থাকে সরলরেখা দুটো, তাহলে তাদের যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এই সন্নিহিত কোণ দুটো কি হয়ে যায়, সমান হয়ে যায়। তার মানে পরস্পরের উপরে এই দুটো সরলরেখা পরস্পরভাবে কি আছে, লম্বভাবে আছে। তাহলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, এখান থেকে বলে দিতে পারি, অ্যাপ্লাই না, এখান থেকে বলে দিতে পারি এফ পারপেন্ডিকুলার, এখান থেকে বলে দিতে পারি ওএফ পারপেন্ডিকুলার টু এসি, ওএফ এসির উপরে লম্ব। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখতে পাচ্ছি ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কি হয়ে যাচ্ছে, সমবিন্দু হয়ে যাচ্ছে। এবারে এখান থেকে একটা মজার জিনিস দেখো,
কি? আমরা দেখলাম যে ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হয়, একটু আগে প্রমাণটা করলাম। তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহু বিসি আর এসি বাহুর যে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, সেই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কি হলো? সমবিন্দু হলো। এবারে এখানে আমি এও বিও আর সিও যুক্ত করে দিতে পারি। এবার এই এও সবসময় ইকুয়াল টু হবে বিও ইকুয়াল টু হবে সিও। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ কিংবা ও বি কিংবা ও সি কে ব্যাসার্ধ করে আমি কি করতে পারি? একটি বৃত্ত অঙ্কন করতে পারি ওকে কেন্দ্র করে। এই বৃত্তটা এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে পাস করবে। এই বৃত্তটাকে বলা হয় পরিবৃত্ত। এই বৃত্তটাকে কি বলা হবে? পরিবৃত্ত বলা হবে। আর এই কেন্দ্রটি হবে, ও বিন্দুটি হবে পরিকেন্দ্র। পরিবৃত্তের যে কেন্দ্র সেটা হবে পরিকেন্দ্র। আর সিমিলারলি এও বিও আর ও সি এগুলো কি? বৃত্তটির ব্যাসার্ধ, এগুলোকে বলা হবে পরিব্যাসার্ধ। এগুলো কি অ্যাকচুয়ালি? পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ। তাহলে তোমরা মনে রাখবে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ওই ত্রিভুজটার ভিতরে থাকবে। পরিকেন্দ্র কোথায় থাকবে? ত্রিভুজের ভিতরে থাকবে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র থাকবে ত্রিভুজের বাইরে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র থাকবে অতিভুজের উপরে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এবিসি সমকোণী ত্রিভুজের হয়, এসির উপরে এই অতিভুজ, এসি হলো কি সমকোণী ত্রিভুজটির অতিভুজ, এসির উপরে থাকবে পরিকেন্দ্রটি। এবং মজার বিষয় হলো এই পরিকেন্দ্রটি হবে এসি বাহুর মিডিলে থাকবে। মজার বিষয় হলো কি ওই পরিকেন্দ্রটি অতিভুজের মিড পয়েন্ট হবে। অর্থাৎ এখানে যদি পরিকেন্দ্রটা হয়, ও হবে এসি এর মধ্যবিন্দু। বিভিন্ন পরীক্ষায় সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের উপর বেস করে বিভিন্ন অঙ্ক কিন্তু আসে। তাহলে আজকে যেটা আমি পড়ালাম, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।